আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনের সুন্দর মানুষটা হচ্ছে আমাদের বাচ্চারা। শিশুদের হাসি ভরা মুখ দুঃখের মাঝে এক চিলতে শান্তি, যাদের সংস্পর্শে এলেই চলে যায় সব ক্লান্তি। ছোট বাচ্চাদের হাসির চেয়ে বেশি সংক্রামক কিছুই নেই। তারা কী নিয়ে হাসছে তা কিন্তু বিবেচ্য নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বেশিরভাগ ভিডিওগুলো শুরুই হয় একদম সকাল থেকে, তো আজকেও কিন্তু একদম সকাল থেকে আমার ভিডিওটি স্টার্ট করেছি। কয়েকদিন থেকে আমার একটা জিনিস খাওয়ার খুব বেশি ইচ্ছে হচ্ছে, কিন্তু সময়ের অভাবে এবং কিছুটা ভয়ের কারণও বলতে পারেন যে আমি বানাতে পারছি না। আমার মাঝে মাঝে এমন হয় কিছু কিছু জিনিস খাওয়ার প্রতি এত বেশি ক্রেভিং কাজ করে। তো আমার কয়েকদিন ধরে এত বেশি ইচ্ছে করছিল যে আমি একটু চালের আটার রুটি দিয়ে গরুর মাংস খাবো। চালের আটার রুটিটা আমি খুব একটা বানাই না, এই কারণে আমার খুব বেশি ভয় কাজ করে। আমার কাছে কেন যেন মনে হয় এই রুটিটা আমি বানাতে পারবো না। তো আজকে খুব সাহস নিয়ে ভাবলাম যে না, খেতে যেহেতু ইচ্ছে করছে আজকে বানিয়েই ফেলবো। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর আজকে কিন্তু অবশ্যই লাইক দেবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু আপনারা লাইক দিতে খুব বেশি কিপটামি করেন। তো এদিকে কিন্তু আমি চালের আটাটা একদম সুন্দরভাবে সেদ্ধ করে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে গরুর মাংসটা আজকে হাতে বসেই মাখিয়ে একদম রান্না করব। তা আমার আম্মা সব সময় বলে যে আগের মানুষ কিন্তু হাতে মাখিয়ে সুন্দর করে মাংস রান্না করত। তো সেই প্রচলনটাই কিন্তু এখন আবারও উঠে আসছে। এখন কিন্তু আবারও দেখা যাচ্ছে বেশিরভাগ সময় মানুষ হাতে মাখিয়েই কিন্তু মাংসটা রান্না করে। তা আম্মা আমাকে সেদিন বলছিল যে যেহেতু এখন গরুর মাংসটা কোরবানির ঈদের, তো এটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, তো এটা একটু হাতে মাখিয়েই রান্না করে খাবে, দেখবে খুব বেশি ভালো লাগবে। তো আজকে তাই করলাম যে আজকে একদম হাতে মাখিয়ে সব মশলা দিয়েছি, দিয়ে একদম হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এক সাইডে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি আটাটা খুব ভালোভাবে মথে নিয়েছি। এরপরে এক এক করে আমি রুটিগুলো বেলে নিয়েছি। চালের আটা রুটি ক্ষেত্রে যেটা হয়, যদি আটাটা খুব ভালোভাবে সেদ্ধ করা না হয় তাহলে হয়তো বা চারিদিকটা ফেটে যায়। তো এই জন্যে আসলে ভয় লাগে। তো লাস্ট টাইম যখন বানিয়েছিলাম রুটিগুলো খুব সুন্দর হয়েছিল। তো আজকেও একটু ভয় ভয় নিয়ে বানিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দর হয়েছিল। তো রুটি যখন ফুলে তখন ভালো লাগে, রুটি না ফুললে কিন্তু ভালো লাগে না। আর এই জন্য কিন্তু অবশ্যই আটাটা খুব ভালোভাবে প্রসেস করে নিতে হবে। তো এদিকে মাংসটাও কিন্তু আমি সুন্দরভাবে রান্না করে নিচ্ছি আর এদিকে এক এক করে রুটিগুলো বেলে নিচ্ছি। তো সবাই কিন্তু ঘুমাচ্ছে বাসায় আর আমি কিন্তু একদম সেই সকাল থেকে উঠেই কিন্তু রান্নাবান্নার কাজ করছি। সকালে ঘুম থেকে উঠে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে, এখন যদি কোনো কাজ নাও থাকে তারপরেও কিন্তু ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে গেলে তো আর শুয়ে থাকতে ইচ্ছে করে না, তখন উঠে যাই। কাজ না থাকলেও খুঁটিয়ে খুঁটিয়ে কাজ বের করি এবং সে কাজগুলো করে ফেলি। তো আসলে যারা কাজ করে অভ্যস্ত আমার মনে হয় তারা শুয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না, তাদের সবসময় কাজের মধ্যে থাকতেই ভালো লাগে। তো রুটি সবগুলো আমি বেলে নিয়েছি এবং সেঁকে নিয়েছি আর হটপটে রেখে দিচ্ছি, যেহেতু ওরা ঘুমাচ্ছে। তো আমি এই ফাঁকে আরও বেশ কিছু কাজ করে নিয়েছি। তো সবার আগে কিন্তু এই যে আমার বাবা সোনাটাই উঠে গিয়েছে। তো বাচ্চারা আসলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে। তো মাঝে কিছুদিন কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি করছিল, তবে আবার দেখছি যে হ্যাঁ আবার আর্লি উঠে যাচ্ছে। একজন আপু আমাকে মেসেজ দিয়েছেন, আপু আমার বাসা নাটোরে, আমি তোমার সবগুলো ভিডিও দেখি, খুব ভালো লাগে। আমার একটা ছেলে আছে, ওর নাম রাফি হাসান, ও আমার সাথে তোমার ভিডিওগুলো দেখে। ইজান বাবাকে কোনো ভিডিওতে না দেখলে বলে আজ আন্টির ভিডিও ভালো হয়নি। ও তোমারে এমনভাবে আন্টি বলে মনে হয় ও কত যেন তোমাকে চিনে। তো অলরেডি এই কথাটা আমার একদম যারা পরিচিত আছে তাদের সবাইকে বলা হয়ে গিয়েছে যে যেই দিন আমি ইজানকে না দেখাই সেদিন আমাকে বলে যে আন্টির ভিডিও আজকে ভালো হয়নি। তো এটা নিয়ে আমি সত্যি খুব মজা পেয়েছি। তো রাফি হাসান বাবা, তোমার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা রইল। আসলে ছোট বাচ্চারা অনেক বেশি কিন্তু আদরের হয়, স্নেহের হয়, তাদের প্রত্যেকটা কথা কিন্তু অনেক ভালো লাগে শুনতে। তো এই যে তোমার জন্য আজকে কিন্তু ইছানকে অনেক সময় ধরে দেখিয়ে দিয়েছি, আশা করছি তুমি বলবে আজকে আন্টির ভিডিও বেস্ট হয়েছে। তো
তো সকালে আমরা সবাই একসাথে নাস্তা করে নিয়েছি, আর নাস্তা করার পরে দেখছিলাম বাইরে একদম ঝুম বৃষ্টি। তো এত বেশি ভালো লাগছিল। মাঝে মাঝে এই বৃষ্টির মধ্যে মনে হয় একদম রিক্সা নিয়ে একদম ঘুরতে যাই। তো মাঝে মাঝে সারিকাও বলে, আম্মু চলো ঘুরে আসি। তো চাইলে আসলে সব সময় সবটা করা যায় না। তো বৃষ্টি দেখে চা বসিয়ে দিয়েছিলাম, তো চাটাও হয়ে গিয়েছে। তো সারিকা তো একদম সকালে উঠতেই চায় না, আজকে ওকে একদম জোর করে উঠিয়েছি যে আজকে সবাই মিলে একসাথে নাস্তা করব। তো এখানে চাটা বানানো হয়ে গিয়েছে। তো এখানে এক একজনের এক একটা মগ। আমাদের বাসায় যেটা হয়, রেগুলার যে পানি খাওয়ার মগ, দুধ খাওয়ার মগ এবং চা খাওয়ার মগ, এগুলো কিন্তু একদম আলাদা আলাদা হয়, যাতে করে আসলে এক একজনের মগ এক একজন বুঝতে পারে। তো এই যে বৃষ্টি হয়ে আমার বেলকনি একদম ভিজে গিয়েছে, গাছগুলো এত সুন্দরভাবে গোসল করেছে। বৃষ্টি হওয়ার পর যেটা ভালো লাগে সেটা হচ্ছে গাছের পাতাগুলো দেখতে বেশ ভালো লাগে, একদম মনে হয় প্রকৃতির চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে। তো এখানে চাটা নিয়ে এসেছি বেলকনিতে, কারণ ইচ্ছে করছিল বেলকনিতে বসেই চাটা খাই। তো এই জন্য এখানেই একদম সরাসরি নিয়ে চলে এসেছি। আমরা চাইলেই কিন্তু আমাদের জীবনের মুহূর্তগুলো অনেক সুন্দর করে তুলতে পারি। চাইলেই কিন্তু অনেক খারাপ সময়েও অনেক ভালো থাকা যায়। শুধুমাত্র দরকার কি জানেন? মনের ইচ্ছা। তো এটা আসলে আমাদের অনেকের থাকে না। আমরা সময়টা যখন খারাপ যায়, তখন দেখি যে আমরা সময়গুলো আরও খারাপভাবে উপভোগ করি। তো এই যে আমরা দুজন মিলে একসাথে চায়ের কাপটা এভাবে চেয়ার্স করছিলাম, আর ইছানকে এ ফাঁকে গোসল করে দিয়েছি। আর তার দুষ্টুমি দেখেন, এত লাফালাফি করে। তো আমাদের বাসায় আসলে ইছান যদি ঘুমিয়ে থাকে, পুরো বাসা নিশ্চুপ হয়ে থাকে। মানে এত পরিমাণে ও চঞ্চল, যেটা আসলে বলার বাইরে। তো মাশাআল্লাহ, সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। তো এখানে হচ্ছে একটা পার্সেল এসেছে, তবে এই পার্সেলটা আমি কোনো পেজ থেকে নিইনি। তো আমার এক ফ্রেন্ড আছে, আমার এক বান্ধবী, তো ওর সাথে আমার প্রায় কথা হয়। তো একদিন বলছিলাম যে এইটা আমার এত বেশি পছন্দ, কিন্তু কোথাও কোনো পেজে আমি পাচ্ছি না। তো ওর বাসার পাশে বেশ কিছু সিরামিকের কিন্তু ছোট ছোট দোকান আছে। তো ও আমাকে একদিন বলছিল যে কোনো সময় যদি আমার চোখে পড়ে, তাহলে আমি তোর জন্য এক সেট নিব এবং আমার জন্যও নিব। তা আমি ওকে বলেছিলাম, তোর জন্য পেলে পাবি, না হলে না পাবি, কিন্তু আমার জন্য কিন্তু এক সেট অবশ্যই নিবি। তো দেখা যায় আসলে যে কোনো পেজ থেকে নিলে ওরা সুন্দরভাবে প্যাকিং করে দেয়, কিন্তু দোকান থেকে নিলে এভাবে প্যাকিংটা আসলে করতে পারেনি। ওই যে খড়কুটো দিয়ে এবং তুলা দিয়ে এভাবে করে দিয়েছে। তো এখানে একটা বাটি নিয়েছিলাম, বাটিটা খুব সুন্দর লেগেছিল। আর আমার সবচাইতে পছন্দের জিনিস এই 3 পিসের সেটটা। আমি এত খুঁজেছি, কিন্তু আসলে পাওয়া যায় না। সব জায়গায় শুনতে হয় যে এটা স্টক আউট, স্টক আউট। তো ফাইনালি আসলে পেয়েছি। একটা কথা আছে না, আপনি যখন মন দিয়ে কোনো কিছু চাইবেন, তখন সত্যি কিন্তু সেটা পাবেন। আমি কিন্তু প্যাকেজিং দেখে ভেবেছি ভেতরে হয়তো ভাঙচুর কিছু একটা হয়েছে, তবে হয়নি। ওরা পলিথিনে দেখলাম বেশ কিছু তুলো দিয়েছে, তারপরে খড়কুটো দিয়েছে, এইভাবে আর কি সাপোর্ট দিয়ে দিয়েছে, মানে একদম নিচে খড়কুটো দিয়েছে, একদম উপরেও দিয়েছে। তো যার কারণে কিন্তু এখানে বেশ কিছু ময়লাও হয়েছে। তো এগুলো সবগুলো ওয়াশ করতে হবে, ওয়াশ করার পরেই আর কি তুলে রাখবো। আর এই যে তার আগের দিন রাতে গিয়েছিলাম বেস্ট বাইতে। তো বেস্ট বাইতে যাওয়ার পরে বেশ কিছু জিনিস নিয়েছিলাম যেগুলো দরকারি ছিল। এখানে সারিকার জন্য একটা টিফিন বক্স নিয়েছি। বাচ্চাদের এত পানির পট আর এত টিফিন বক্স লাগে, আসলে বলার বাইরে। দেখা যায় নতুন নতুন পানির পটগুলো নষ্ট হয়ে যায়, কিংবা হারিয়ে যায়, কিংবা টিফিন বক্সগুলো ভেঙে যায়। আর এই যে ট্রেটা, এটা আমার এত দরকার, আমি প্রত্যেকবার এটা কিনবো বলে যাই। এইটা কিনি না ঠিকই, কিন্তু এটার বদলে আমি আরও 8-10টা জিনিস কিনে নিয়ে চলে আসি। আর এখানে আমি 2টো মগ নিয়েছিলাম, কারণ সেই দিন সকালে আমার খাবার পানির যে মগটা, সেটা ভেঙে গিয়েছিল। বাসায় বেশ কিছু মগ আছে, তবে আসলে চাচ্ছিলাম নতুন কিছু কিনতে। তো আমি হচ্ছে 2টো মগ চুজ করেছিলাম। তো 2টা মগ পছন্দ করার পরে আমি সারিকার বাবাকে দেখাচ্ছিলাম যে কোনটা নিব। তো এইটা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছেন, একদম কিউট। আমার তো বল প্রিন্ট দেখলেই খুব ভালো লাগে। আর মগগুলো ক্যামেরায় কতটুকু বড় লাগছে জানি না, তবে সামনাসামনি মগগুলো কিন্তু অনেক বড়, অনেকগুলো করে কিন্তু পানি ধরে। আর এইটা হচ্ছে আরেকটা, এটা সুন্দর একটা পার্পলের মধ্যে ছিল। তো আমি 2টাই পছন্দ করেছিলাম, তবে ভাবছিলাম একটাই নেব। তো আমি হোয়াইটটা নিতে চাচ্ছিলাম, সারিকা বলছিল আম্মু তুমি পার্পলটা নাও। তো মাঝ দিয়ে ওর বাবা বলল তুমি 2টাই নিয়ে নাও। তো মনে মনে তো আমি ভীষণ খুশি যে আসলে একটা চাইতেই 2টা। তো এটার প্রাইস ছিল 275 টাকা।
আর এটার প্রাইস ছিল খুব সম্ভবত 300 টাকা। তো দুইটা মগ দুটোই কিন্তু খুব সুন্দর, বিশেষ করে ক্লিন করার পরে আরও বেশি ভালো লাগছিল। আর সামনাসামনি মগগুলো আরও বেশিই বড়। আর এই যে একটা ছোট ট্রে, এটার প্রাইস তো আমার মনে হয় কম বেশি অনেকেই জানে। আর টিফিন বক্সটার প্রাইস নিয়েছিল 775 টাকা। তো বক্সগুলো আসলে দেখতে খুব ভালো লাগে, কিন্তু কয়েকদিনের মধ্যেই মনে হয় যে বাচ্চারা একদম নষ্ট করে ফেলে। তো এই ছিল আমার কেনাকাটা। তবে আমার আজকের সবচাইতে পছন্দের জিনিস হচ্ছে এই মগ দুইটা, আর হচ্ছে আমার এই 3 পিসের সেটটা। বাটিটাও খুব কাজে লাগবে, এটা মাংস সার্ভ করা যাবে। তো আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে আপুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকে দুপুরের জন্য খুব একটা কিছু রান্না করব না, যেহেতু গরু মাংস রান্না করেছিলাম। তো এখানে হচ্ছে আমি মাছ রান্না করব ইজানের জন্য। তো ইজানের জন্য রান্না করলে তো হবে না, আসলে ইজানের সাথে সবাই খাবে, ইজানের বাবা মাও খাবে, ইজানের আপিও খাবে। এজন্য বেশি করে আমি এখানে বাচার মাছটা রান্না করব একটু পটল এবং আলু দিয়ে। খুব বেশি ঝামেলা করতে ইচ্ছে করছিল না। তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়েছি। সেই সাথে এখানে আমি দিয়েছিলাম হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, লবণ এবং কাঁচামরিচ ফালি। সব মশলা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে পটল এবং আলুটা দিয়ে দিব। এরপরে আমি মাছটাও দিয়েছিলাম। তো মাছটা কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে তুলে নিয়েছিলাম আলাদা করে। যখন পটল আলুটা সেদ্ধ হয়েছিল, তারপরেই কিন্তু আমি এখানে মাছগুলো আবার ছেড়ে দিয়েছিলাম। তো আসলে রান্না শেখার কোনো শেষ নেই, কারণ বাচার মাছটা যদি আমি এই শুরু থেকেই রান্না করতাম একদম ভর্তা হয়ে যেত। কারণ বাচার মাছ কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না। তো এই জন্য এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো তুলে আলাদা করে রেখে দিয়েছিলাম। আমার গত ভিডিওতে মাহফুজা তাসনিম আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপু একদিন না দিয়ে 2 দিন ডেলি ব্লগ শেয়ার করো, আই জাস্ট মিসড ইউর ডেলি ব্লগ। আমি ইউকে থেকে বলছি, আমার কথা কি তোমার মনে আছে গো লক্ষ্মী সোনা আপু, আই লাভ ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আপু, আই লাভ ইউ টু। অবশ্যই আপু, তোমার কথা আমার অবশ্যই মনে আছে, কেন মনে থাকবে না। আপু চেষ্টা করব, দোয়া রেখো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাছটা রান্না করা হয়ে গিয়েছে। তো শরীফুল ইসলাম আইডি থেকে এক আপু বলেছিলেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু, আপনার ক্যাবিনেট আমার জন্য একটু দেখিয়ে দিন। তো আপু আপনার জন্য ক্যাবিনেটটা একটু দেখিয়ে দিলাম। তো ক্যাবিনেটের ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো আছে, তো তারপরও আপু যেহেতু দেখতে চেয়েছেন আমি আবার একটু দেখিয়ে দিলাম। তো নতুন জিনিস দিয়ে কিন্তু আমি ক্যাবিনেটটা একটু সাজিয়েও নিয়েছি। আসলে নতুন জিনিস পেলে আমরা সব মেয়েরাই অনেক খুশি হয়ে যাই। তো এইদিকে আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম যে সন্ধ্যার সময় একটু পেঁয়াজু বানাবো। তো বৃষ্টি হলেই আসলে ভাজা পোড়া খেতে ইচ্ছে করে, আর আমি তো এমনিতেই ভাজা পোড়া খুব পছন্দ করি। ছোট থেকে এত পরিমাণে ভাজা পোড়া খেয়েছি যে এখন গ্যাসের এত সমস্যা যে একদম বলার বাইরে। তো এই যে এখানে আমি ডালটা সুন্দরভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, লবণ, হলুদ আর কিছুই এখানে আমি অ্যাড করিনি। তো সুন্দর করে এখন সব কিছু একসাথে মাখিয়ে নিব। পেঁয়াজু বানাতে গেলেই কিন্তু মনে হয় যে একদম রোজা রমজানের দিন, একদম রোজা রমজানের দিনের কথাই কিন্তু মনে পড়ে যায়। তো যখনই বানাই তখনই এই কথাটা মনে হয়। তো পেঁয়াজু খেতে কিন্তু আসলে সত্যিই ভালো লাগে, আর সেটা যদি হয় বৃষ্টিমুখর দিনে তাহলে তো কথাই নেই। তো আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এখানে লোহার কড়াইটা বসিয়ে দিচ্ছি। অনেক আপুরাই জিজ্ঞেস করছেন আমি এই লোহার কড়াইটা কিভাবে তৈরি করেছি। তো আমি এর আগেও একটা ভিডিওতে খুব সম্ভবত শেয়ার করেছিলাম। তো লোহার কড়াই যেটা হয় কেনার পরে আপনি প্রথমে যেটা করবেন, একটা সিরিজ কাগজ নেবেন, ওটা দিয়ে খুব ভালোভাবে ঘষে নেবেন। একদম ভালোভাবে ঘষে নেওয়ার পরে একটু ভালো করে ধুয়ে নেবেন। এরপরে কচু পাতা যেটা পাওয়া যায়, কচু শাক যেটা আমরা খাই, বা আরেকটা সম্ভবত বড় বড় হয়, ওটাকে অনেকে মানপাতাও বলে মনে হয়, খুব সম্ভবত আমার কাছে তাই মনে হচ্ছে। তো সেই পাতাটা বা কচু পাতা যেটা আমরা শাকটা খাই, ওটা নিয়ে এসে আপনি জাস্ট একটু পানি দিয়ে এখানে বসিয়ে দিবেন কড়াইয়ের ভেতরে। বসিয়ে দেওয়ার পরে আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, একটু আঁচ দিবেন। যখন দেখবেন যে কচু পাতাটা একদম নরম হয়ে এসেছে, একদম কড়াইয়ের সাথে লেগে এসেছে, তখন সেই পর্যায়ে আপনি পাতাটাকে একদম পুরো কড়াই জুড়ে ছড়িয়ে দিবেন। একদম যেভাবে মেহেদি লাগাই আমরা, ওভাবে একদম ওকে রাঙিয়ে দিবেন মেহেদি লাগানোর মতো করে। এভাবে আপনি টানা 2 দিন রেখে দিবেন, ওটা আর হাতই দিবেন না। তো 2 দিন পরে ওটাকে খুব ভালোভাবে আপনি একদম তারের যে মাজনি আছে ওটা দিয়ে ঘষে একদম সুন্দরভাবে একদম ধুয়ে ফেলবেন।
তো ফার্স্টে যেটা করবেন, প্রথমে কোনো ভাজি করার দরকার নেই। প্রথমেই কোনো একদম হয় না যে আমরা সবজি কাটার পরে যে খোসা বের হলো, সেগুলো আপনি জাস্ট একটু হালকা তেলে ভাজলেন বা এমনিতেই নরমালি একটু ভাজলেন বা একটু আঁচ দিলেন। এতে করে যেটা হবে, এটার যে এক্সট্রা বালিটা, এটা কিন্তু সুন্দরভাবে আর কি চলে যাবে। এরপরে আপনি হচ্ছে এটা একদম রান্নার জন্য ইউজ করতে পারবেন। এটা একদম রান্নার জন্য প্রিপেয়ার হয়ে যাবে। তো আশা করছি যেসব আপুদের কোশ্চেন ছিল আমি বুঝিয়ে বলতে পেরেছি। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো পেঁয়াজি ভেজে নিয়েছি, আর পেঁয়াজিগুলো এত মজার হয়েছিল। তো তার সাথে আমি শসা কুচি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। এইভাবে একটু যদি থাকে তাহলে খেতে ভালো লাগে। তো বেশ কিছু সময় পর আমরা হচ্ছে রাতের বেলা একটু বের হয়েছিলাম, বৃষ্টি পড়ছিল। তো বাইরে এসেছি কালাই রুটি খেতে। মাঝে মাঝে সারিকার বাবা এই কালাই রুটি বাসায় নিয়ে আসে। তো বাসায় নিয়ে গেলে যেটা হয় যে একদম নরম হয়ে যায়, তবে দোকানে বসে খেলে কিন্তু বেশ ভালো লাগে, একদম মচমচে থাকে। তো এদিকে ইছান হচ্ছে হাত ধুতে গিয়েছিল। তো সে এসে দেখছে এমনভাবে, কিন্তু একবারও কিন্তু মুখে নেয়নি। সে অলরেডি আইসক্রিম খেয়েছে আর এই যে ঠোঁট দুটো একদম রাগিয়ে তুলেছে। তো আজকে রুটি খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মায়ের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।